হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে থেকে আমরা হিসাব বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক আলোচনা শুরু করতে যাচ্ছি। আমরা এখন থেকে প্রথম পত্র অধ্যায়টা শুরু করব, দেন সিমultaneously ভাবে আপনারা কমেন্টে আমাকে জানাবেন কোন অধ্যায়টি আপনাদের বেশি গুরুত্বপূর্ণ। আমরা স্টেপ বাই স্টেপ সেই অধ্যায়টির ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো আমরা আজকে শুরু করব হিসাব বিজ্ঞানের প্রথম অধ্যায় যেটা রয়েছে, প্রথম দ্বিতীয় অধ্যায় হিসাব সমীকরণ থেকে শুরু করে অন্যান্য অংশগুলো বেসিক আইডিয়ার উপরে বিভিন্ন বছরের কোশ্চেনগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। আমরা বিগত বছরে সকল কোশ্চেন অ্যানালাইসিস করে 15টি কোশ্চেন রেখেছি, যে 15টি কোশ্চেন দ্বারা আপনি পুরো অধ্যায়কে সামারাইজ করতে পারেন। এভাবে আমি প্রতিটি অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেগুলো দেখলে আপনাদের অন্যান্য প্রশ্ন অটোমেটিকভাবে নিজেরাই সলভ করতে পারবেন বলে আমি মনে করি। তাহলে শুরু করা যাক। আমরা আজকে যে অধ্যায়গুলো শিখবো, আমরা যদি সামারিগুলো দেখি, আজকে আমরা হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দেখব, উদ্দেশ্য দেখব, হিসাব তথ্যের ব্যবহারকারী দেখব, দুতরফা দাখিলা হিসাব বিজ্ঞানের ভিত্তি, এই যে ভিত্তি বকেয়া এবং নগদান ভিত্তি, এটা নিয়ে একটা ভিডিও রয়েছে, আমি লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আর ডিটেইলস আপনাদের কনসেপ্টে ক্লিয়ার হয়ে যাবে। হিসাবের শ্রেণী বিভাগ, সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণী বিভাগ, আধুনিক হিসাব বিজ্ঞানের হিসাব এবং বিপরীত হিসাব বা প্রতি হিসাব, অনেকগুলো টপিকের উপর আপনাদের আগে থেকে একটা ভালো ধারণা রয়েছে। দ্যাটস ওয়াই আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা দীর্ঘ না করে ভিডিও সময়টাকে সংক্ষেপ করছি, যাতে করে ঠিক আপনাদের যতটুকু প্রয়োজন যেন আপনারা সেটা নিতে পারেন। তাহলে শুরু করি আমরা কোশ্চেন দিয়ে। এখানে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীদেরকে নিয়ে একটা ছোট্ট করে আলোচনা করে দিয়েছি। দেখেন এখানে লেখা আছে যারা অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, অথবা এখানে দেওয়া আছে আমাদের কাছে বহিস্থ ব্যবহারকারী কারা। আপনারা চাইলে এই জিনিসটা আমাদের যে বই রয়েছে, যে বইটা আমি কো-রাইটার হিসাব বিচিত্রা, আপনি এখান থেকেও দেখতে পারেন। এখান থেকে দেখলে আপনাদের বাসায় ইজিলি আপনার কোশ্চেনগুলো করতে পারবেন। আমরা দেখে নিব এখানে বহিস্থ ব্যবহারকারী কারা আছে এবং অভ্যন্তরীণ কারা রয়েছে। এরপর আমরা দেখব হিসাবের শ্রেণী বিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাব 5 প্রকার, সেটা আমরা এখানে আনিনি কারণ আমরা সবাই পারি এবং আমাদের সমস্যাটা খুব একটা পোহাতে হয় না। আমরা সমস্যা পাই সনাতন পদ্ধতিতে। সনাতন পদ্ধতিতে হিসাব 2 প্রকার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যক্তিবাচক অব্যক্তিবাচক হিসাব। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে এই প্রশ্নটা থেকে, আমাদের স্থায়ী হিসাব কোনটি, কোন হিসাবগুলোকে আমরা রিয়েল হিসাব বলি। মনে রাখবেন রিয়েল হিসাব সেটা হচ্ছে আমাদের কাছে এই যে বাস্তব হিসাব, যেটাকে আমরা ফিক্সড অ্যাকাউন্টস বলছি, যেগুলোকে আমরা স্থায়ী হিসাব বলি, সেগুলো হচ্ছে আমাদের কাছে বাস্তববাদী হিসাব বা স্থায়ী হিসাব। এর আগে এখান থেকে প্রশ্ন আসছে। নামিক মানে আয় ব্যয় হিসাব, আর এই পয়েন্টগুলো আমরা আশা করি পারি। আপনার ব্যক্তিবাচক হিসাবে আসবে দেনাদার, বকেয়া আয়, পাওনাদার, অগ্রিম আয়, মূলধন হিসাব। নিচে ডিটেইলস আমরা বলেছি। কিছু কিছু ক্ষেত্রে আমাদের যখন এমসিকিউ গুলো আসে, এইভাবে করে এমসিকিউ গুলো দিয়ে দেয়। প্রতিনিধিত্বমূলক হিসাব থেকে আমাদের মাঝে মধ্যে পরীক্ষার প্রশ্ন আকারে দিয়ে দেওয়া হয়। আমরা নেক্সট টপিকে আসি। সরাসরি প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করছি। আমরা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি? আমরা যেটা জানি, হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য লেনদেনগুলো চিহ্নিতকরণ করণ এবং লিপিবদ্ধকরণ করণ। কিন্তু প্রধান বা মুখ্য উদ্দেশ্যই হচ্ছে আপনার হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীদেরকে প্রয়োজনীয় তথ্যগুলো সরবরাহকরণ করা। অপশন নাম্বার সি হচ্ছে আমাদের কাছে আনসার। নিচের কোনটি হিসাবে লিপিবদ্ধকরণের সঠিক ক্রম? সঠিক ক্রম কোনটা? আমরা তো জানি বিশ্লেষণ করি সবার প্রথমে লেনদেন কিনা, তারপরে সেগুলোকে জাবেদাকরণ করি, তারপরে স্থায়ীকরণ করি। ডি হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর। নেক্সট, আর্থিক বিবরণী কাদের জন্য তৈরি করি আমরা? আর্থিক বিবরণী তৈরি করলে এটার উপর ডিপেন্ড করে বিভিন্ন বিনিয়োগকারীরা আমাদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে চায় অথবা শেয়ার কিনতে চায়। তো অ্যাকচুয়ালি এটা আমাদের বহিস্থ ব্যবহারকারীর জন্য তথ্যটা তৈরি করে থাকি। বহিস্থ ব্যবহারকারী অপশন নাম্বার বি। আর্থিক হিসাব বিজ্ঞানকে সর্বজন গ্রাহ্য করার জন্য ব্যবহৃত মানটি কি? দেখেন যখন প্রশ্ন থাকবে আমাদের কাছে মান নিয়ে, আমরা জানি এই মান যেটা মান হলো আইএফআরএস, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। আর যখন আমরা সর্বজন গৃহীত নীতি নিয়ে কথা বলবো, তখন অ্যান্সারটা হয়ে যাবে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। এখন আইএফআরএস যদি অপশনে না থাকতো কোনো কারণে, তখন আমরা এটা অ্যান্সারকে দিতাম বিএফআরএস, কারণ বাংলাদেশে এই কাজটা করে থাকে বিএফআরএস। এটা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় 17-18 প্রশ্ন, বিএফআরএস নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসছে, আমরা দেখব। দেখেন এই যে প্রশ্নটা এখানে বলা হয়েছে বাংলাদেশে মেনশন করা আছে বাংলাদেশে, তখন কি লিখবো? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। বিএফআরএস হচ্ছে আমাদের কাছে সঠিক উত্তর।
এই যে বিএফআরএস এটা কারা নির্ধারণ করে থাকে? আমরা যদি দেখি আইসিএমএ থেকে সিএমএ, এফসিএমএ, এসিসিএমএ এগুলো দেওয়া হয়। বিসিএস গুলো শেয়ার মার্কেটে কন্ট্রোল করে থাকে। আর এই যে আইসিএবি যেটা অ্যাকচুয়ালি এই আইসিএবিটা হলো আমাদের অ্যাকাউন্টিং ডিগ্রি প্রদান করে থাকে, সিএ ডিগ্রি, আইসিএবি, এফসিএ এগুলো দিয়ে থাকে। পাশাপাশি এরাই অ্যাকচুয়ালি বিএফআরএস এর মান নির্ধারণ করে থাকে। আচ্ছা, একটা প্রশ্ন দেখি আমরা। এটি কাপড়ের দোকানে নভেম্বর 30 তারিখে এটি কাপড় বিক্রি করা হয়েছিল, কখন 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য করা হচ্ছে। এখন দেখেন বিষয়টা, যেদিন বিক্রি করছি আমরা সেই দিনে আমরা লিপিবদ্ধ করছি, সেই দিনে আমরা এটাকে ক্যালকুলেট করছি। দ্যাটস ওয়াই এটার অ্যান্সারটা সবসময় আমরা নভেম্বর 30 হবে। আচ্ছা, এখানে প্রশ্ন বলা হয়েছে সাধারণত কোন ধরনের হিসাবগুলো ডেবিট ব্যালেন্স থাকে? আমরা দেখেন, আমি একটা সংক্ষেপে একটা কথা অলওয়েজ বলি, সবকিছুর ব্যালেন্স ডেবিট হয়। সবকিছু মানে সম্পদ, ব্যয় এগুলো অলওয়েজ ডেবিট হয়ে থাকে। এবং যখন আমরা অন্য পয়েন্টগুলো দেখব এগুলো আমাদের কাছে অলরেডি ক্রেডিট হয়, যেমন আয়, দায় এবং মূলধন। এই তিনটা পয়েন্ট আমাদের সবসময় ক্রেডিট, এটা সবসময় ডেবিট। তাহলে সম্পদ এবং ব্যয় কোথায় আছে দেখেন, সম্পদ ব্যয়, সম্পদ ব্যয় এখানেও আছে, এখানেও আছে। এখন দেখেন আয় কি হয়, ক্রেডিট, তাহলে আয় আসবে না। মালিকানা সত্ত্বে অলওয়েজ ক্রেডিট, এটাও আসবে না, তাহলে উত্তোলন ডেবিট, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কাছে ডি নাম্বারটি। বিপরীত সম্পত্তি কি জের প্রদান করে? আমরা কি জানি? আমরা জানি আধুনিক পদ্ধতিতে হিসাব আমাদের কাছে 5 প্রকার। 5 প্রকারের যে হিসাব রয়েছে, 5 প্রকারের হিসাবকেই কোনো না কোনো হিসাব দ্বারা আবার হ্রাস করা যায়। একটি হিসাবকে যে হিসাব দ্বারা হ্রাস করা হয় তাকে বলে বিপরীত হিসাব বা প্রতি হিসাব। সম্পদকে আমরা হ্রাস করতে পারি অবচয় দ্বারা, আমরা আয়কে হ্রাস করতেই পারি, আমরা দায়কে হ্রাস করতে পারি বাট্টা সঞ্চয় দ্বারা, আমরা ব্যয়কে হ্রাস করতে পারি ক্রয় ফেরত দ্বারা, আমরা আয়কে হ্রাস করতে পারি বিক্রয় ফেরত দ্বারা। মানে কোনো না কোনো ভাবে রায় করা যায়, হ্রাস করা যায়। অন্য হিসাবকে যে হিসাবটা হ্রাস করা যায় তাকে বলে বিপরীত হিসাব। যেহেতু হিসাবটা বিপরীত, দ্যাটস ওয়াই জেরও হবে বিপরীত। সম্পদ যদি হয় ডেবিট, এর বিপরীত হিসাবে জের হবে ক্রেডিট। ঠিক আছে, ব্যয় যদি হয় ডেবিট, এর বিপরীত হিসাবে জের হবে ক্রেডিট, অ্যান্ড দ্য ভাইস ভার্সা। এখন এখানে কি চেয়েছে? বিপরীত সম্পদ। সম্পদ যদি ডেবিট, তার বিপরীত সম্পদ হবে ক্রেডিট, তাহলে ক্রেডিট হচ্ছে এটার অ্যান্সার। একটি হিসাব কত ধরনের জের প্রদান করতে পারে? স্বাভাবিক, ডেবিট এবং ক্রেডিট। মাঝে মধ্যে খতিয়ান করলে এমন হয় না যে ডেবিট ক্রেডিট মিলে যায়, তখন কি জের আসে? শূন্য জের। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা, ডেবিট ক্রেডিট এবং শূন্য জের। অবচয় সঞ্চিতি কি? একটু আগে আমরা আলোচনা করেছি। অবচয় সঞ্চিতি হচ্ছে এমন একটি হিসাব যার দ্বারা আমার সম্পত্তি কমে যায়। সম্পদ কমে গেলে তাকে বলা হবে বিপরীত সম্পত্তি হিসাব তথা কন্ট্রা অ্যাসেট অ্যাকাউন্ট। এই নাম্বার হচ্ছে অ্যান্সার। সেম কোশ্চেন, বিক্রয়ের উপরে মূসক। হ্যাঁ, আমরা একটু ভালোভাবে দেখি। একই কোশ্চেন দুইবার আসছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন, এরপর আমরা অন্য একটা প্রশ্ন দেখব। উত্তর কি চেয়েছে? মূসক। মূসক মানে মূল্য সংযোজন কর। এ হলো মূসক। যদি আমরা এটাকে বলি, এটাকে এভাবে করে লেখা আছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তার মানে ভ্যাট। এক কথায় মূসক বা ভ্যাট সেম জিনিস। ভ্যাটটা একটা প্রতিষ্ঠান বা বিক্রেতা সরকারকে প্রদান করে, এই জন্য এটা তাদের কাছে একটা দায় হিসেবে কাউন্ট হয়। অ্যান্সার হবে দায়। এবং ঠিক সিমিলারলি একই ধরনের কোশ্চেন পরে আমরা পাবো। তাহলে বলুন তো এটার অ্যান্সার কি হচ্ছে? এটা 10-এ আসছে, এটা 11-তে আসছে, ব্যাক টু ব্যাক একই কোশ্চেন আসছে। বিক্রয়ের কাছে ভ্যাট হচ্ছে দায়। ওকে, হিসাব বিজ্ঞান দিবস কবে? স্যার, হিসাব বিজ্ঞান দিবস হচ্ছে আমাদের কাছে 10 নভেম্বর। এ হবে অ্যান্সার। এবং লাস্টে আধুনিক হিসাব বিজ্ঞানকে আধুনিক বিশ্বে কোন নামে পরিচিত হয়? আধুনিক বিশ্বে বাদ দেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস এই হিসাব বিজ্ঞান ডিপার্টমেন্টের নাম হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, AIS। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটা ছিল প্রথম অধ্যায়ের কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম নিয়ে সিলেক্টেড এমসিকিউ সলভ করলাম আমরা। পাশাপাশি এরপর আমরা আস্তে আস্তে অন্যান্য অধ্যায়গুলো দেওয়ার ট্রাই করব। ভিডিওটি ভালো লাগবে লাইক এবং শেয়ার করবেন, এবং পরবর্তীতে কোন ভিডিও লাগবে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সবাই ভালো থাকবেন, লার্ন উইথ সুব্রতর সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।